শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসাকিরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারের সংলাপে রোহিঙ্গা সমস্যা সমাধানে 7 দফা প্রস্তাব। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম ধাপ চালু হওয়ায় কমেছে সড়কের যানজট, দ্রুত যাতায়াতে খুশি চালকরা, তবে টোলের হার নিয়ে অসন্তোষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার এখন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত অংশীজন সংলাপে তিনি বলেন, সমস্যার মূল মিয়ানমারে, সমাধানও সেখানেই খুঁজতে হবে। 2017 সালের পর থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এখনও একজনকেও ফেরত পাঠানো যায়নি। উল্টো সীমান্তের ওপারে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আছে আরও হাজারো রোহিঙ্গা। এমন অবস্থায় এসব ইস্যুতে আলোচনার জন্য কক্সবাজারে শুরু হয়েছে অংশীজন সংলাপ, যেখানে সকালে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home. ডক্টর ইউনূস বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। They came to Bangladesh to save their lives. Unfortunately, the barbaric attack and persecution still persists. Hence we see fresh arrivals at our doorsteps every day. On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing. প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও হতে হবে সেখানেই। We urge upon Myanmar government and de facto authorities in Rakhine to constructively engage in dialogue with the Rohingyas to promote reconciliation among themselves, restore rights of the Rohingyas and facilitate their speedy repatriation back to their homes. তিনি রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পক্ষে 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন। সেখানে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। We have announced the time for election. It's just about a year back, we had the uprising mixed with the killing spree. And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. কক্সবাজারে স্টেক হোল্ডার্স ডায়ালগ অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন নামে এই সংলাপ চলবে আগামীকাল পর্যন্ত। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম ধাপ চালুর পরদিনই পড়েছে এর ইতিবাচক প্রভাব। কিছুটা কমেছে আশপাশের সড়কের যানজট, স্বল্প সময়ে যাতায়াত করতে পেরে খুশি চালকরা। তবে টোলের হার নিয়ে অসন্তোষ জানিয়েছেন তারা। গাজীপুর বাইপাস মোড় থেকে ভোগড়া টোল প্লাজা পর্যন্ত ভাঙাচোরা সড়ক নিয়ে জানিয়েছেন ক্ষোভ। বিস্তারিত ফাহিয়ান হামিমের প্রতিবেদনে। সবুজের বুক চিরে এগিয়ে চলেছে রাস্তা, দুই পাশে গাছের সারি, কোথাও ঘরবাড়ি, নেই যানজট, নেই ইউটার্ন, থামতে হচ্ছে না কোথাও। এমন অভিজ্ঞতা নিয়ে যানবাহন চলছে গতকাল চালু হওয়া ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটারে। আর চালুর পর দিনেই দেখা যাচ্ছে এর ইতিবাচক প্রভাব। কমেছে আশেপাশের সড়কের যানজট, খুশি সাধারণ মানুষ। আগে তো জাম আছে, অনেক জাম আছে, দাম কমছে। বাইপাস সড়ক হওয়ার কারণে রাস্তায় যানজটটা কম,
আর দ্বিতীয় কারণ হচ্ছে সার্জন অটো ধরে তো তার জন্য আরো যানজটটা কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় নির্ধারিত গন্তব্য যেতে কমেছে সময় ও জ্বালানি খরচ দুটোই। তবে টোলের টাকা নিয়ে রয়েছে কিছুটা অসন্তোষ। বড় পণ্যবাহী ট্রাকে 700 টাকা, প্রাইভেট কারের জন্য 150 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। যেহেতু আগে যানজট ছিল, রাস্তা ভাঙা ছিল, সময় লাগছে। আমি অলরেডি আপনি 35 মিনিটে চলে আসছি আপনার কাঞ্চন থেকে এই পর্যন্ত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা একটু ভালোই আসলাম, ক্লিয়ার, কিন্তু আপনার টাকাটা বাড়তি আর কি। সময় কম লাগছে কিন্তু টোলটা একটু বেশি আর কি। গতকাল উদ্বোধনের পর থেকেই এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ, জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তার স্বার্থে এক্সপ্রেসওয়েতে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। অন্যান্য মহাসড়কগুলোতে যেখানে হচ্ছে যে আপনি চাইলেই হচ্ছে যে মহাসড়কে উঠতে পারেন, এখানে তা না। দুই সাইডে কাঁটাতারের বেষ্টনী দিয়ে মানুষের সেফটির জন্য এবং হচ্ছে যে গাড়ির সেফটির জন্য, যেন হচ্ছে যে নির্ধারিত গতিতে গাড়ি, আমাদের বিভিন্ন জায়গায় নির্ধারিত গতিসীমার সাইনবোর্ড দেওয়া আছে এবং নির্ধারিত গতিতেই। এক্সপ্রেসওয়েতে ওঠার আগে গাজীপুর বাইপাস মোড় থেকে ভোগড়া টোল প্লাজা পর্যন্ত সড়ক ভাঙাচোরা থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। কোনো সময় যায় হাফ কিলোমিটার, প্রায় 3 ঘন্টা লেগে যায়, এত জ্যাম থাকে। রাস্তা ভাঙাচোরা, রাস্তা তো এখনো কমপ্লিট হয় না, জেনে শুনে গাতা হয়ে রয়েছে, খুব খারাপ অবস্থা স্যার। দেখেন না অবস্থা, কি অবস্থা রাস্তাঘাটের, রাস্তাঘাট অনেক খারাপ। 48 কিলোমিটারের পুরো প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেলার সহ পণ্যবাহী যানবাহন রাজধানীতে না ঢুকেই এই এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যেতে পারবে। এতে কমবে ঢাকার যানজট। প্রকল্পের 80% কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী 2026 সালের জুনে পুরো এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। জনবসতি এলাকায় কয়লা সংরক্ষণ এবং বিপণনে রয়েছে বিধিনিষেধ, কিন্তু সেই আইন অমান্য করে যশোরের অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে কয়লা ডাম্পইয়ার্ড। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থী এবং স্থানীয়রা। যশোর রিপোর্টার রাহুল রায়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের আলিপুর এলাকায় দারুল কোরআন আলিয়া মাদ্রাসা। এখানে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে পড়াশোনা করছে শতাধিক শিক্ষার্থী, কিন্তু শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে পাশেই গড়ে ওঠা কয়লার ডাম্পে। কয়লার বিষাক্ত গ্যাস পরিবহনের সময় ডাম্প ট্রাকের শব্দ আর বাতাসে ছড়িয়ে পড়া কয়লার বিষাক্ত গুঁড়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। আমাদের মাদ্রাসার পাশে কয়লার ড্যাম্প, কাশি হয়, সর্দি লাগে, আছে পুরা গন্ধ, ট্রাকের শব্দই আমাদের পড়াশোনায় সমস্যা। যখন ডাম্পারের আওয়াজ করতেছে তখন বাচ্চারা যদি ঘুমায় থাকে তাহলে ঘুম থেকে উঠে যাচ্ছে। জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আইআরএস ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাহারা এন্টারপ্রাইজের কয়লার ডাম্পইয়ার্ড দুটি। এগুলি অন্যত্র নেওয়ার জন্য প্রতিষ্ঠান মালিক সহ প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও প্রতিকার মেলেনি। এখানে বাচ্চা দিয়ে আমরা যে নিশ্চিন্তায় বাসায় থাকবো সেটা মোটেও সম্ভব হচ্ছে না। আমরা আমাদের বাচ্চা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। এর আগেও আমরা একবার মানববন্ধন করছি, কিন্তু আমরা কোনো ফল পাইনি। আমাদের উপরের অধিদপ্তর সহ আমাদের ডিসি অফিসেও আমরা এর জন্য প্রতিক্রিয়া জানাইছি। আবেদন জানানোর পরে এখনো দেখি আমাদের কাজ চলমান। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অভিযোগের সাথে যে বাস্তবতার সম্পূর্ণ মিল পাওয়া গেছে, তার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর যশোর থেকে নোটিশ প্রদান করা হবে, প্রথম নোটিশ, এবং নোটিশের প্রেক্ষিতে তাকে কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ প্রদান করা হবে। স্থানীয় বাসিন্দা আর শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।
খুলনায় পিকআপ এবং ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। গুরুতর আহত 3 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 9টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কের জিরেরডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, খুলনা থেকে আসা মাল বোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় একজন। ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার সময় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 2 জন। পরে গুরুতর আহত 4 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। গুরুতর আহত 3 জনের চিকিৎসা চলছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। এতে 8 দিন পর ভোলার ইরিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে লঞ্চ এবং সি ট্রাক চলাচল শুরু হয়েছে। আগামী 48 ঘন্টায় সাগরের নতুন লঘুচাপ তৈরি হতে পারে জানিয়ে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে বৃষ্টি না থাকায় উন্নতি হচ্ছে নোয়াখালীর 7 উপজেলার জলাবদ্ধতার। তবে পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়ায় 3, 4 এবং 5 নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। বিকেল 4টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ওই প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও দেরি হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন। এই নির্বাচনের জন্য 299 মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং 273 জন তা জমা দিয়েছেন। অন্যদিকে হল সংসদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন 467 জন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 2 দিনে 12টি ফর্ম বিক্রি হয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে ক্যাম্পাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মী গোলাম রাব্বানী। রাকসু নির্বাচনে যেমনটা ডামাডোল পেটানোর কথা ছিল বা যেমনটা হওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেটি পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আগামীকাল শেষ দিন, এখন পর্যন্ত যে তারিখ দেওয়া আছে মনোনয়ন ফর্ম উত্তোলনের, এখন পর্যন্ত মাত্র 12টি পদে মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে। কিন্তু এর মধ্যেই রাজনৈতিক যে ডামাডোল তার মধ্যে যেটা ঘটেছে, বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন রকম করে তারা তাদের বিবৃতি প্রদান করেছেন এবং এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে তেমন কেউ ফর্ম উত্তোলন করেনি। ছাত্রদল আজকে যে বিক্ষোভ মিছিল করেছে সেখান থেকে তারা জানিয়েছে যে রাকসু নির্বাচনে 2024-25 সেশনের শিক্ষার্থীদের ভোটাধিকার মানে ভোটদানে তাদেরকে ভোটার তালিকায় একত্রতা আনতে হবে। এমনকি তারা বলেছে যারা বিদেশি শিক্ষার্থী তাদেরকেও ভোটাধিকারের জন্য তারা বলছেন যে নির্বাচন কমিশন থেকে যে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে সেখানে অর্থাৎ প্রথম বর্ষ এবং বিদেশি শিক্ষার্থী তাদেরকে এখানে ইনক্লুড করার কথা তারা বলছেন। এমন অনেক রকম দাবির কথা তারা বলছেন এবং নির্বাচন পেছানোর কথা বলছেন। টঙ্গী আবদুল্লাপুর মাঝে তুরাগ নদী বেইলি ব্রিজ নির্মাণ এবং সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ী এবং এলাকাবাসী। সকাল 10টার দিকে উত্তরা, টঙ্গী এবং গাজীপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। পরে বিক্ষুব্ধরা টঙ্গী উড়াল সড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা দ্রুত তুরাগ নদীর উপর ব্রিজ নির্মাণ এবং আবদুল্লাপুর সড়ক সংস্কারের দাবি জানান। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ 11টার দিকে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ভোলার শিবপুর এবং মেদুয়া ইউনিয়নে মেঘনা নদী ভাঙন ঠেকানোর দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত ভোলা সদর উপজেলার যুগিরগোল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ঘেরাও করে এলাকাবাসী। এ সময় বোর্ডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে সড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, এরই মধ্যে মানুষের ঘরবাড়ি এবং শত শত বিঘা ফসলি জমি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে বেড়িবাঁধ, তাই দ্রুত মেঘনার ভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার এবং তার স্ত্রী সুম্মা খাতুন এবং পালিত কন্যা সঞ্জিদা খাতুনের বহুল আলোচিত হত্যা মামলার রায়ে পালক সন্তান এবং ফায়ার ব্রিগেড মসজিদের ইমাম তানভীর হোসেনকে 3 বার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন
আদালত। একবার মৃত্যুদণ্ড কার্যকর হলেও অপর দুইবারের জন্য 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তানবীর আহমেদ এই রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান জুয়েল জানান, গত 2020 সালের 21 মে গভীর রাতে টাকা পয়সা এবং স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তানভীর তার পালক বাবা, মা এবং বোনকে ধারালো অস্ত্রের সাহায্যে নৃশংসভাবে হত্যা করে। ঘাতক তানভীরের বাড়ি নওগাঁ জেলার হরিপুর গ্রামে। কাজে আসছে না মেহেরপুরের একমাত্র রেণু ও পোনা উৎপাদন কেন্দ্রটি। নানা প্রতিকূলতায় থমকে গেছে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। মৎস্য খামারিদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পোনা সরবরাহ করতে পারছে না তারা। আর কর্তৃপক্ষ বলছে, অপর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা এবং স্বল্প বরাদ্দের কারণে রেণু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না। ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার এটি। জেলার চাহিদা অনুযায়ী মাছের রেণু ও পোনা উৎপাদন করে মাছ চাষিদের মাঝে সরবরাহ করার কথা থাকলেও হচ্ছে না সে কার্যক্রম। মৎস্য খামারিদের অভিযোগ, সরকারি এই প্রতিষ্ঠানে নামমাত্র পরিমাণে পোনা উৎপাদন করা হয়, যার সবটুকু ব্যবহার করা হয় সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতে। অন্যদিকে মাছ উৎপাদনে খামারিদের বিভিন্ন জেলা থেকে পোনা ও রেণু সংগ্রহ করতে হচ্ছে, এতে বাড়ছে খরচ। সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে সুবিধা পাচ্ছে না খামারিরা। আমাদের মৎস্য খামার আছে মেহেরপুরে, কিন্তু সেটা ভালো না, কিংবা সেটা নামে কোনো কাজে না। পুকুরে আয়রন থাকার কারণের জন্য মাছটা আমরা ভালোভাবে উৎপাদন পাই না। মাছটা কিছু মাছ মরেও যায়। এখানে গিয়ে আমরা দুইবার পোনার খোঁজ করেছি, কিন্তু পাইনি। এই পোনাটা আমরা নিয়ে এসেছিলাম নওগাঁ থেকে। এই মাছের চারাটা যদি আমরা আমাদের শহর মেহেরপুরে এগুলা যদি উৎপন্ন হতো, আমাদের মাছ চাষিদের জন্য অনেক ভালো হতো। বালুমাটি, আয়রনযুক্ত পানি, বরাদ্দের অপ্রতুলতা এবং জনবল সংকটের কারণে রেণু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মৎস্য বীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। আমাদের পুকুরগুলো দীর্ঘদিন ধরে সংস্কার হয় না, অনেক দিন ধরে, এবং পুকুরগুলো পলিথিনে পাতা, যার কারণে পানি ধারণ ক্ষমতা কম। বেশি মাত্রায় মাছ চাষ করতে গেলে হলো যে মাছ মারা যায়। যদি পুকুরকে সংস্কার করানো যায় তাহলে আর একটু পোনা উৎপাদন করা সম্ভব। সরকারি মৎস্য খামারটি গতিশীল করতে নানা উদ্যোগের কথা বলছে জেলা মৎস্য কর্মকর্তা। হ্যাচারি স্থাপন করার যে বিভিন্ন কারিগরি সহায়তা এবং যে বিভিন্ন সহযোগিতাগুলো রয়েছে, সেগুলো আমরা আরো খতিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ফিল্ড পর্যায়ের সমস্যাগুলো কি কি। সেই আলোকে হয়তো আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, যেমন তাদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা, তাদের হয়তো ঋণের সাপোর্ট কিভাবে দেওয়া যায়, সহযোগিতা করা যায়। জেলায় 4,495 হেক্টর জলাধারে মাছ চাষ করে 6,909 জন মৎস্য খামারি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। সারা দেশে সবজির দাম বাড়লেও আমদানি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে বিভিন্ন জেলায় কমেছে কাঁচামরিচের দাম। 2 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম কেজিতে 60 থেকে 70 টাকা কমে বিক্রি হচ্ছে 110 টাকায়। ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় যশোরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 150 টাকা। তবে সরবরাহ কমের অজুহাতে বাড়ছে সবজির দাম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকার উপরে। মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, অবৈধ জাল ব্যবহার এবং জাটকা নিধনের কারণে নদীতে ইলিশ কমে গেছে। দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে এক কর্মশালায় অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, প্রাকৃতিক সমস্যা এবং তথাকথিত উন্নয়নের কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে নদীতে ইলিশের বিচরণ কমে গেছে বলেও দাবি করেন তিনি। বলেন, কি কি কারণে ইলিশের দাম বাড়ছে সেটি আড়তদারদের কাছে জানতে চাওয়া হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি, এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার। আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহারের কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। চট্টগ্রামের সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের
আদালতে শুনানি হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত আলিফের বাবা এবং মামলার বাদী জামাল উদ্দিন। এছাড়া 20 জন আসামি ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। গত বছরের 26 নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। জামালপুর সদরের 2টি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে সদর উপজেলার মেসরা ইউনিয়নের জালিয়ার পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জগরগোনা খালটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষের কারণে সদর উপজেলার মেসরা এবং তিতপল্লা ইউনিয়নের অন্তত 15টি গ্রামের পানি নামতে পারছে না। জলাবদ্ধতার কারণে কয়েক হাজার একর জমি গত 3 বছর ধরে চাষাবাদ করতে পারছে না কৃষকরা। দ্রুত খালটি সংস্কার এবং মাছের ঘের অপসারণের দাবি জানান বক্তারা। চট্টগ্রামে একটি পলিথিন উৎপাদন কারখানা অভিযান চালিয়েছে র্যাব 7-এর একটি দল। এ সময় 2 লাখ টাকা জরিমানা করা হয়। নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, জিলানি প্লাস্টিক কোম্পানি অনুমোদনহীনভাবে স্বচ্ছ প্লাস্টিক উৎপাদন করছে। কারখানাটিকে সতর্ক করার পরও উৎপাদন চালিয়ে আসছিল। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্লাস্টিকের কারখানা করায় কবির এন্টারপ্রাইজ এবং নূর ট্রেডিং নামে আরও 2টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। নির্ধারিত তারিখে পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে সঠিক জবাব দেওয়ার আগ পর্যন্ত কারখানা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এদিকে গোপালগঞ্জে 2টি ফিলিং স্টেশনকে পরিমাপে কম দেওয়ার অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় প্রত্যেকে 50,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নোয়াখালী চাটখিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে 2টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। বজ্রপাত থেকে সুরক্ষায় জামালপুরে তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রপ কেয়ার ডিভিশন। দুপুরে জেলার সরিষাবাড়ির সাতপুয়া মাইজবাড়ির সংযোগ সড়কের 2 পাশে 500টি তালের চারা রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচি শেষে বজ্রপাতের ঝুঁকি এড়াতে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহসেন উদ্দিন এবং স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব সহ অন্যান্যরা। মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন। এ প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে একই প্রতিপাদ্যে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে দুপুরে বের হয় শোভাযাত্রা। সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর ক্রমবিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু খাদ্য তালিকায় প্যাকেটজাত দুধ না রাখার পরামর্শ দেন তারা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারের সংলাপে রোহিঙ্গা সমস্যা সমাধানে 7 দফা প্রস্তাব। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ চালু হওয়ায় কমেছে সড়কের যানজট, দ্রুত যাতায়াতে খুশি চালকরা, তবে টোলের হার নিয়ে অসন্তোষ। যাচাই বাছাই শেষে জাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ আজ। রাকসুর ভোটের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।